পশ্চিম দিগন্তে রবি ধীর লয়ে অস্তাচলগামী। গোধূলি বেলায় কোণে দেখা আলোয় গঙ্গা বক্ষে ভাসমান জলযানগুলি দেখতে দেখতে মনটা উদাস হয়ে যাচ্ছিল। পূবালি বাতাসের মোলায়ম পরশ গায়ে মাখতে মাখতে আনমনে সময় স্রোতে ভেসে যাচ্ছিলাম। সম্বিত ফিরল অজয়ের ডাকে। কিরে অরূপ, তন্ময় হয়ে কার কথা ভাবছিস? মনের সাগরে কেউ ঢেউ তুলেছে না কিরে? তার কথায় কৌতুকের সুর স্পষ্ট। আমিও তার কৌতুকের জবাবে ছদ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না রে ভাই, এই অভাগা কপালে জুটলো আর কইয়া। আমাদের দুপাশে একটু তাকিয়ে দেখ ভাই, দেখতে পাবি কত জোড়া প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে বসে আছে, আর আমরা কিনা সেই মধুর প্রেমরস থেকেই বঞ্চিত, চিরকুমার হয়েই বসে আছি। তাই ভাবছি, আর না, অনেক হয়েছে, এবার একটা মনের মতো সঙ্গিনী জোটাতেই হবে। আরে, সে তো অতি উত্তম প্রস্তাব। তবে ভাই, আমি ওই ফাঁদে এখনই পা দেব না। বেশ আছি, একা, নির্ঝঞ্ঝাট। কথাটা বলেই হেসে ফেলল। আমিও ঠাট্টা উপভোগ করতে করতে সেই হাসিতেই যোগ দিলাম। অজয় আর আমি এখন বসে আছি গঙ্গার ঘাটের সিঁড়িতে। মাঝে মধ্যেই আমরা এখানে এসে বসি। নদীর উপর দিয়ে বহমান টাটকা বায়ু সেবন করে মানসিক ক্লান্তি দূর করি। আমি হলাম অরূপ নিয়োগী, পেশায় একজন লেখক। লেখক হিসাবে সবে একটু আধটু পরিচিতি লাভ করতে শুরু করেছি। অজয় আর আমার মধ্যে বন্ধুত্ব বহুদিনের। স্কুল লাইফ থেকেই আমাদের বন্ধুত্বের শুরু হয়েছে। অজয় মৌলিক একজন এক্স আর্মি ম্যান। ইস্পাতের মতো বজ্রকঠিন তার শারীরিক কাঠামো। বেশ কয়েক বছর ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করার পর কোনো এক অজ্ঞাত কারণে স্বেচ্ছা অবসর নিয়েছে। বর্তমানে একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছে। স্কুলের সময় থেকেই দেখেছি অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী সে, আর সেই সঙ্গে আছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং ধৈর্য। যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি সামলাতে পারে সে। আর এই ক্ষমতার দৌলতে ইতিমধ্যে সে বেশ কয়েকটি রহস্যের সমাধান করে ফেলেছে। অমায়িক ব্যবহার, শানিত বুদ্ধি আর বলিষ্ঠ দৈহিক গঠনের অধিকারী আমার বন্ধুটির ব্যক্তিত্ব এক কথায় অনবদ্য। আমাদের দুজনের বাড়ি একই পাড়ায়। অজয় তাদের বাড়ির নিচের তলায় একটা সদর ঘর ডিটেকটিভ এজেন্সির অফিস হিসাবে ঠিক করেছে। সেখানেই আমাদের আড্ডা জমে। কেউ কোনো সমস্যা নিয়ে এলে ওই ঘরেই বসতে দেওয়া হয়। আজও দুপুরে ওই ঘরে খানিকক্ষণ আড্ডা দিয়ে তারপর বিকেলে হাওয়া খেতে বের হয়েছি। গঙ্গার ঘাট থেকে দুজনে যখন উঠে এলাম ততক্ষণে সন্ধ্যা গড়িয়েছে। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে আমরা থমকে দাঁড়াতে বাধ্য হলাম। সামনের ফুটপাত জুড়ে একটা মানুষ চিৎপটাং হয়ে পড়ে আছে। আমি চমকে উঠে বললাম, লাশ নাকি রে? হুম, বেঁচে আছে। ওই দেখ, বুকের কাছটা ওঠানামা করছে। তবে আমার মনে হয় বেধড়ক মার খেয়েছে। রাস্তার আলোয় দেখলাম সত্যি অজয়ের কথাই ঠিক। অজয় বলল, পাতা খট্টর হবে নিশ্চয়ই। সাধারণ মানুষ হলে কেউ না কেউ একে হাসপাতালে নিয়ে যেত। আরও একবার চোখ বুলিয়ে তার রক্তাক্ত চেহারা আর তার ছেঁড়া পোশাক দেখে বুঝলাম অজয়ের অনুমান অভ্রান্ত। একটু দূরের একটা দোকানদারি বলে উঠল, ঠিক ধরেছেন, এটা একটা পাতাখোর। মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনি খেয়েছে। এই পাতা নামক জিনিসটি হচ্ছে এক প্রকার নেশার বস্তু। এইসব পাতাখোররা নেশার জন্য যে কোনো মূল্যে পাতা কেনে, আর সেটা কেনার জন্য চুরি তো করেই। এমনকি এমন কোনো গর্হিত অপরাধ নেই যা তারা করতে পারবে না। কোনো রকমে মাটিতে পড়ে থাকা লোকটিকে পাশ কাটিয়ে চলে এলাম। মনে মনে ভাবলাম, এদের শোধরানোর কি কোনো উপায়ই নেই? ফিরে এলাম বাড়িতে। অজয়দের বাড়ির সামনে একটা দামি গাড়ি দাঁড় করানো ছিল। বুঝলাম নিশ্চয়ই কেউ অজয়ের কাছে সমস্যা নিয়ে এসেছে। দেখলাম সামনের ঘরে একজন বয়স্ক ভদ্রলোক সোফায় বসে অপেক্ষা করছেন। আমরা দুজনেই অফিস ঘরে প্রবেশ করলাম। অজয় ঘরে ঢুকে বলল, নমস্কার, আমি অজয় মল্লিক। ভদ্রলোক প্রতি নমস্কার জানিয়ে বললেন, হ্যাঁ, নমস্কার। আমি প্রিয়তোষ সান্যাল। আমি আসছি বালিগঞ্জ থেকে। অজয় আর আমি তখন সামনের সোফায় বসে পড়েছি। ঠিক তখনই অজয়ের বাড়ির কাজের লোক ভোলাদা 3 পেয়ালা চা আর তার সাথে হালকা কিছু স্ন্যাক্স নিয়ে ঘরে হাজির হলো। অজয় আবার বলে উঠল, বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভদ্রলোকের ইতস্তত ভাব দেখে
অজয় আবার বলল, ইনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু অরূপ নিয়োগী। এর সামনে নিঃসংকোচে আপনার সমস্যা বলতে পারেন। আমিও হাত তুলে নমস্কার জানালাম। প্রতি নমস্কারের পালা শেষ করে প্রিয়তোষবাবু ধুমায়িত চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে সেটা সামনের টেবিলে নামিয়ে রাখলেন। একটু গুছিয়ে বসে তার সমস্যার কথা বলার জন্য তৈরি হয়ে নিলেন। আমি ভদ্রলোককে আপাদ মস্তক নিরীক্ষণ করছিলাম। মাঝারি উচ্চতার, ফর্সা গোলগাল চেহারার, ভদ্রলোকের চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথায় কোকড়ানো কাঁচা পাকা চুল, বাঁ দিকে টেরি কাটা, বয়স আনুমানিক 50 থেকে 55-এর মধ্যে, দামি শৌখিন পোশাক পরিহিত, ব্যক্তিত্বে আভিজাত্যের ছাপ রয়েছে, কিন্তু এখন চোখে মুখে দুশ্চিন্তার ছায়া স্পষ্ট। প্রিয়তোষবাবু এবার বললেন, প্রথমেই আমার নিজের সম্পর্কে একটু জানিয়ে রাখি। বালিগঞ্জ অঞ্চলে আমাদের 3 পুরুষের বাস। বাবার মুখে শুনেছি আমাদের আদি বাড়ি কোনো এক গ্রামের দিকে ছিল। আমার ঠাকুরদা তিরুপতি সান্যাল তার ব্যবসাকে বাড়িয়ে উন্নতির শিখরে নিয়ে যান। পরবর্তীতে তিনি বালিগঞ্জ অঞ্চলে নতুন করে বাড়ি তৈরি করেন। বর্তমানে সেই বাড়িতেই আমরা বসবাস করি। আমার দাদু বাড়িতে একটি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বাস করতেন ওই কৃষ্ণ মূর্তি তার সৌভাগ্যের কারণ। এতদিন ধরে আমি আমার পরিবারের সকলেই সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে এসেছি। দুর্ভাগ্যের বিষয়, আমার বাড়ির ঠাকুর ঘর থেকে কৃষ্ণ মূর্তিটি চুরি হয়ে গেছে। কৃষ্ণ মূর্তিটি কি খুব দামি ছিল? আর চুরির ঘটনাটি কবে ঘটেছে? হ্যাঁ অজয়বাবু, সোনার তৈরি পবিত্র মূর্তিটির বর্তমান আনুমানিক মূল্য প্রায় 12 লক্ষ টাকা তো হবেই। তাছাড়া আরেকটি বড় ব্যাপার হলো যে আমরা আরাধ্য মূর্তিটিকে আমাদের বংশের পরম সৌভাগ্যের উৎস বলেই মেনে চলতাম। সেটা না উদ্ধার করা গেলে অনর্থ ঘটতে পারে। আর আমার সন্দেহ চুরিটা হয়েছে সম্ভবত গতকাল রাতে। প্রতিদিন সকালে স্নান সেরে ভগবান কৃষ্ণের পূজা সেরে কর্মস্থলে যাওয়া আমার প্রাত্যহিক রুটিন। আজ সকালে ঠাকুর ঘরে ঢুকে মূর্তির দিকে তাকাতেই চমকে উঠলাম। মূর্তিটা কেমন যেন অচেনা ঠেকছিল। মূর্তির গায়ের রং একটু ফ্যাকাশে, উচ্চতা সামান্য বেশি, আর গলায় ঝোলানো ফুলের মালাগুলো এলোমেলো। সন্দেহের অবসান ঘটানোর জন্য মূর্তিটা বেদি থেকে তুলতেই বুঝতে পারলাম মূর্তিটা নকল। আমার আসল মূর্তিটা ছিল প্রায় 20 ভরি সোনার তৈরি, উপরে নীল রং করা। বাইরে থেকে বোঝা যেত না আজ সেটা সোনার তৈরি, কিন্তু নকল মূর্তিটা বেশ ভারী কোনো ধাতুর তৈরি। ব্যাপার স্যাপার দেখে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বংশ পরম্পরায় প্রাপ্ত সৌভাগ্যের প্রতীক মূর্তিটাই শেষ পর্যন্ত চুরি হয়ে গেল। এ বিষয়ে পুলিশকে কি জানিয়েছেন? হ্যাঁ অজয়বাবু, জানিয়েছিলাম। বাড়িতে পুলিশ এলে অতিথিদের সন্দেহ থেকে বাদ দেবে না, তাতে তারা অসম্মানিত বোধ করতে পারেন। কি করব বুঝে উঠতে পারছিলাম না। শেষে পুলিশকে খবর দিই। পুলিশ এসে গতানুগতিকভাবে সকলকে জিজ্ঞাসাবাদ করে। অবশ্য আমার এক পিসি বাড়ি চলে যেতে চাইছিলেন। আমি তাকে কয়েকদিন আমাদের বাড়িতে থেকে যেতে অনুরোধ করেছি। বাকি অতিথিদের সকলকেই আরও কয়েকদিন থাকবার কথা বলেছি। কয়েকদিন আগে আপনার রহস্যভেদ সম্পর্কে আমি কাগজে পড়েছিলাম। তাছাড়া আপনার ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপনও আমি কাগজে দেখেছি। ঠিকানা সেখানেই দেওয়া ছিল, তাই ফোন না করেই সরাসরি আপনার কাছে ছুটে এসেছি। আপনার সাহায্য আমি পাবো তো? প্রিয়তোষবাবুর অস্থির অবস্থা বুঝে অজয় এবার তাকে আশ্বস্ত করে বলল, নিশ্চয়ই সাহায্য পাবেন। তবে তার আগে বলুন, আপনার কেন মনে হচ্ছে চুরিটা গতকাল রাতেই হয়েছে? পরশুদিন জন্মাষ্টমীর পূজা হয়েছে। আমাদের বাড়িতে বেশ জাঁকজমক করেই জন্মাষ্টমীর অনুষ্ঠান পালিত হয়। পরের দিনও কিছু অতিথি থাকেন, জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। পূজার পরের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন ঠাকুর প্রণাম করতে গিয়েছিলাম, তখন সব কিছুই ঠিকঠাক ছিল।
পরিবর্তনটা আজ সকালে ধরা পড়েছে। আমার কাছে ব্যাপারটা অবিশ্বাস্য। কেউ কৃষ্ণ মূর্তি চুরি করতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। তারপর তিনি পকেট থেকে একটি ছবি বের করে অজয়ের হাতে দিলেন। আমি উঁকি মেরে দেখলাম সোনার কৃষ্ণ মূর্তির ছবি। অজয় ছবিটা নাড়াচাড়া করতে করতে বলল, এ বিষয়ে আপনার কাউকে সন্দেহ হয়? কাকে আর সন্দেহ করব বলুন তো? বাড়িতে অতিথিরা সবাই নিজের লোক, আর যে কজন কাজের লোক আছে সকলেই তো তারা বিশ্বস্ত। আমার আরও কিছু প্রশ্ন করার আছে, তবে সেগুলো ঘটনাস্থল পরিদর্শন করে তারপর জিজ্ঞেস করব। যত তাড়াতাড়ি সম্ভব আপনি তদন্ত করে আমার সুবর্ণ কৃষ্ণ উদ্ধার করে দিন অজয়বাবু। ওই মূর্তি না পেলে আমার পরিবারের উপর দুর্ভাগ্য নেমে আসবে। আর প্রতি বছর বাড়িতে মহা ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করার উৎসাহ হয়তো আর থাকবে না। পারিবারিক ট্র্যাডিশন বোধ হয় আর রক্ষা করতে পারবো না। এখনই এত ভেঙে পড়বেন না। আপনি যখন আমার হাতে কেসটা দিতে চাইছেন, তখন আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই মূর্তিটি উদ্ধার করতে চেষ্টা করব। বেশ তো, তাহলে কখন যেতে চান আমার বাড়িতে? এখনই যদি আপনার সঙ্গে যেতে চাই, আপত্তি আছে কি? না না, আপত্তি কিসের? বরং এখন আপনি গেলে আমি স্বস্তি পাবো। একটু পরেই অজয় আর আমি প্রিয়তোষ বাবুর গাড়িতে চেপে রওনা দিলাম। যখন প্রিয়তোষ বাবুর বাড়ির সামনে এসে নামলাম, তখন ওই রাত 8টা বাজে। অন্ধকারের বুকে বিশাল বাড়িখানা আলোর মশাল জ্বালিয়ে জেগে আছে। 3তলা বাড়ি। গাড়িতে আসবার পথে কথায় কথায় প্রিয়তোষবাবু বাড়ির সদস্যদের কথা জানিয়েছিলেন। প্রিয়তোষবাবুর স্ত্রী পাপিয়া দেবী, 2 ছেলে মেয়ে কুশল এবং করবী। কুশল MBA পড়ছে দিল্লিতে, আর করবী কলেজে ফাইনাল ইয়ারে পড়ে। প্রিয়তোষবাবুর ভাই সন্তোষবাবু প্রিয়তোষবাবুর একই ব্যবসায় অংশীদার। তার স্ত্রী তিশা আর তাদের একমাত্র কন্যা রীতা। রীতা কলেজে প্রথম বর্ষের ছাত্রী। প্রিয়তোষবাবুর এক বিধবা পিসিমা তার পরিচারিকার সঙ্গে নন্দ উৎসব উপলক্ষে প্রিয়তোষবাবুর বাড়িতে এসেছিলেন। আরও কয়েকজন অতিথি উৎসব উপলক্ষে বাড়িতে এসেছিলেন এবং এখনও ফিরে যাননি। প্রিয়তোষবাবুর 2 মামাতো ভাই নন্দ উৎসব উপলক্ষে তাদের স্ত্রীদের নিয়ে বেড়াতে এসেছেন। অবশ্য তাদের ছেলেমেয়েরা কেউ আসেননি। তাছাড়াও রান্নার লোক মান্দামাসি, মালি ভুবনদা, সর্বক্ষণের কাজের লোক সাধনদা, নতুন কাজের লোক জনার্দন, দারোয়ান ভীম সিং আর ড্রাইভার সুকুমারদা বাড়িতে কাজ করেন। প্রিয়তোষবাবুর বসত বাড়িখানা পুরোটাই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। একটি বড় ফটক দিয়ে ঢুকতে হয়। অল্প আলোতেও আন্দাজ করা যায় পুরনো আমলের মোটা কারুকার্য সমন্বিত স্তম্ভ দেওয়া বাড়িটার সৌন্দর্য এখনও ম্লান হয়ে যায়নি। একতলায় বড় বৈঠকখানা। বাড়ির বাইরের পাশের দিকে সযত্ন লালিত সুদৃশ্য বাগান। বাগানে রকমারি সুগন্ধি ফুলের উপস্থিতি জানান দেয় মালিকের পুষ্পবিলাসিতার কথা। নিচের তলায় একদিকে চাকর বাকরদের থাকবার জন্য ঘর, দোতলার একপাশে ঠাকুর ঘর, তার উপরে কোনো ঘর নেই। প্রিয়তোষবাবু আমাকে আর অজয়কে নিয়ে নিচের বৈঠকখানায় বসালেন। এখানে আরেক প্রস্ত চা পান করে আমরা চললাম দোতলায়। ঠাকুর ঘরটি সরজমিনে তদন্ত করে দেখতে নকল মূর্তিটা সামান্য উঁচু নকশা কাটা বেদির ওপরে বসানো ছিল। এই মূর্তিটির সঙ্গে ছবিতে দেখা মূর্তির যে সামান্য পার্থক্য আছে তাও অভিজ্ঞ চোখ ছাড়া আলাদা করা কঠিন কাজ। ঘরের মধ্যে এখনো পুজোর গন্ধে ভরপুর। ঠাকুর ঘরটা বেশ বড়। ঠাকুর ঘরের একপাশে বেশ বড় একটা জানালাও আছে, উপরের দিকে ঘুলঘুলি। অন্যান্য দেওয়াল জুড়ে দেবদেবীর বাঁধানো ছবি, লক্ষ্মীনারায়ণের বড় একটা বাঁধানো ছবি। ঠাকুর ঘরে শ্রী আরও বাড়িয়েছে। সব কিছু দেখার পর আমার মনে হলো সিঁড়ি দিয়ে ছাড়া বাইরে থেকে কোনোভাবেই ঠাকুর ঘরে পৌঁছানো অসম্ভব। অজয় গম্ভীর মুখে নিবিষ্ট চিত্তে পর্যবেক্ষণ করছিল। নকল মূর্তিটা হয়তো পাথর কিংবা অন্য কোনো ধাতুর হতে পারে। জানালাটার কাছে এগিয়ে পরীক্ষা করে কি যেন দেখতে লাগলো। অজয় জিজ্ঞাসা করল, রাত্রে ঠাকুর ঘরে কি তালা দেওয়া থাকে?
না অজয়বাবু, ঠাকুরঘর এমনি লক দেওয়া থাকে, কোনো তালা সেখানে থাকে না, আর এই জানলাটাও বন্ধ থাকে। অজয় মুখে কিছু বলল না, শুধু অন্যমনস্কভাবে মাথা দোলালো। সব কিছু দেখিয়ে আমরা আবার বৈঠকখানায় এসে বসলাম। একই সাথে আরও একটি কাজ আমরা করেছিলাম, যে কোন ঘরে কে আছেন সেগুলো জেনে এসেছিলাম। প্রিয়তোষবাবুর শোবার ঘরটি দোতলাতেই। ঠাকুর ঘরের সবচেয়ে কাছের ঘরটিতে পিসিমার থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার বয়স প্রায় ৮০-র উপর। শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ ভক্তি। একজন পরিচারিকা তার দেখাশোনা করে। দোতলায় প্রিয়তোষবাবুর মামাতো ভাইদেরও থাকবার ব্যবস্থা ছিল। সন্তোষবাবুরা ৩ তলায় থাকেন। অজয় প্রিয়তোষবাবুকে এবার জিজ্ঞেস করল, মূর্তিটি যে সোনার তৈরি তা বাড়িতে উপস্থিত সকলে জানতো? হ্যাঁ, বাড়িতে উপস্থিত সকলেই সেটা জানতো। আজকের রাতটা এখানে থাকবার ব্যবস্থা হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, এতে আপত্তি করার কিছুই নেই। আমরা যদিও থাকবার পরিকল্পনা করে আসেনি, তবু নিশ্চয়ই অজয় পরিস্থিতির গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিয়েছে। অজয় এবার প্রিয়তোষবাবুকে বলল, আমি বাড়িতে উপস্থিত সকলের সম্পর্কে ভালোভাবে জানতে চাই, প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। বেশ, তো আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। সকালে পুলিশি ঝামেলা, তার উপর আবার এখন জেরার কথা শুনে অনেকেই বিরক্ত হলো। প্রথমেই পিসিমার ঘরে গেল অজয়। প্রিয়তোষবাবুর কাছ থেকে জানা গিয়েছিল উনি তার আপন পিসিমা নন, খুড়তুতো জ্ঞাতি সম্পর্কে পিসিমা। পারিবারিক সুসম্পর্কটা এখনও বজায় আছে, আর তার হরিভক্তির জন্যই প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় এখানে আসেন। তিনি হরিমালা জপ করতে করতেই আক্ষেপ করে বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি হে, শেষ বয়সে কি লীলা খেলা দেখাচ্ছ প্রভু। পাপ ক্ষয় করো প্রভু, পাপ ক্ষয় করো, শান্তি দাও, শান্তি দাও। তারপর অজয়ের উদ্দেশ্যে বলল, আমি বাবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তাই রাতের ঘটনা আমি কিছুই জানি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পিসিমার পরিচারিকার নাম মাধুরী, বয়স ৩০-এর মধ্যেই। গায়ের রংটা মরা হলেও চোখে মুখে বেশ লালিত্য আছে, বেশ চটপটে মহিলা। অজয় মাধুরীকে জিজ্ঞাসা করল, কতদিন পিসিমার সেবার দায়িত্বে নিয়োজিত আছেন? তা প্রায় বছর তিনেক। তোমাদের ঘরটা ঠাকুর ঘরের সবচেয়ে কাছে, রাতে কোনো ধরনের শব্দ শুনেছ কি? কর্তামা শুয়ে পড়ার পর আমিও সেই দিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি তো, তাই গভীর ঘুমে আমি আচ্ছন্ন হয়ে যাই, যার ফলে আমি আমি কোনো শব্দই শুনিনি। এই চুরি সম্বন্ধে আমি কিছু জানি না। এরপর অজয় তার কাছ থেকে আরও কিছু টুকিটাকি প্রশ্নের উত্তর জানল। তারপর তার স্বামীর নাম ঠিকানা জেনে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলো। ড্রাইভার সুকুমার দা আর দারোয়ান ভীম সিং ফটকের পাশে ছোট ঘরে শোয়ে। বাড়ির ভিতরের মূল দরজা বন্ধ হলে তারা ভিতরে আসতে পারবে না। অজয় এবার ভীম সিং আর সুকুমার দাকে চুরি রাতে কাউকে দরজার বাইরে বেরোতে দেখেছে কিনা জিজ্ঞেস করল। দুজনেই এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারল না। মান্দামাসি আর মালি ভুবনদা রাতে বাড়ি ফিরে যায়, তবুও তাদের ঠিকানা নিয়ে রাখল অজয়। এরপর সাধনদার পালা। সেই বাড়িতে সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত ভৃত্য। সে জানালো চুরির রাতে সেও অঘরে ঘুমিয়েছে। সাধনদাকে জেরা করে একটি অজানা তথ্য জানতে পারা গেল। 1 সপ্তাহ আগে বাড়ির নতুন কাজের লোক জনার্দনকে একা ঠাকুর ঘরে ঢুকতে দেখা গিয়েছিল, সেজন্য অবশ্য সে বকুনিও খেয়েছিল। এরপর নতুন কাজের লোক জনার্দন ঘরে ঢুকল। বয়স খুব বেশি নয়, আন্দাজ 25 কি 26 বছর হবে। কালো রোগাটে গরম। সাধনদা ও জনার্দন রাত্রে বাড়ির ভেতরে চাকরদের থাকার ঘরগুলোতেই থাকে। অজয় তাকে জিজ্ঞেস করল, কতদিন এ বাড়িতে কাজ করছো? আগে বাবু তা প্রায় মাস তিনেক হবে। আগে কোথায় কাজ করতে? আগে গ্রামে চাষবাস করতাম। গরিবের সংসারে বাবু খালি চাষবাস করে অন্ন জোটে না, তাই এই বাবুর বাড়িতে যা করে কাজ খাটতে আইছি। বাবু, চুরির ব্যাপারে আমি কিছু জানি না বাবু। দোতলার ঠাকুর মন্দিরে ঢুকেছিলে কেন? বাড়িতে অসুস্থ মায়ের জন্যে মনটা কেমন যেন উথাল পাথাল করে উঠল,
তাই মনকে শান্ত করার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম। অজয় আর তাকে বিশেষ প্রশ্ন না করে তার ঠিকানাটা লিখে নিল। একে একে কাজের লোকসহ অন্যান্য সকলকে জিজ্ঞাসা করে প্রয়োজনীয় তথ্য জেনে নিল। প্রিয়তোষবাবুর মামাতো দুই ভাই বিজয়বাবু আর সুজয়বাবু দুজনেই ভীষণ বিরক্ত হয়েছিলেন। তারা মনে করেছিলেন তাদেরকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করাটা খুবই অপমানজনক। এমনকি সন্তোষবাবুও জেরার হাত থেকে বাদ গেলেন না। প্রায় ঘণ্টাখানেক পর কথাবার্তা শেষ করে অজয় আর আমি আমাদের জন্য নির্দিষ্ট করা ঘরে এসে বসলাম। অজয় চুপ করে বসে সবার সঙ্গে কথা বলে যা জানা গেছে সেগুলোই বিশ্লেষণ করছিল। আমি অজয়কে জিজ্ঞেস করলাম, কে চুরি করেছে তা কিছু বুঝতে পেরেছিস? এখনও সবই অস্পষ্ট, আরও একটু তদন্তের প্রয়োজন। হঠাৎ এখানে থাকবার দরকার হলো কেন? কাল সকালে এলেই তো চলতো নাকি? না অরূপ, আমার ধারণা মূর্তিটি এখনও এই বাড়িতেই আছে। কিভাবে? দেখ, বাড়ির বাইরের ফটকের পাশে দারোয়ান ঘুমায়। বাড়ির ফটকের মূল দরজায় ভেতর থেকে চাবি দেওয়া থাকে। চাবিটা দারোয়ানের কাছেই থাকে। চারদিকের প্রাচীর বেশ উঁচু এবং তার ওপর কাঁটাতার দেওয়া। ওখান দিয়ে আসা সহজ নয়। বাড়ির বারান্দা গ্রিল দিয়ে ঘেরা, তাহলে বাইরে থেকে কারোর পক্ষে বাড়িতে ঢোকা প্রায় অসম্ভব। মূর্তি বদল করে চুরি হলো, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউ চুরি করে পালিয়ে যায়নি। আর আমার অনুমান চোরের উদ্দেশ্য ছিল এমনভাবে মূর্তিটা বদল করা যাতে কেউ বুঝতে না পারে। তাই সঙ্গে সঙ্গে হয়তো পাচার করতে চায়নি বা পারেনি। পরে নিশ্চিন্ত মনে বিনা বাধায় বাড়ি থেকে যেত। দুর্ভাগ্যবশত মূর্তির সূক্ষ্ম পরিবর্তনটা প্রিয়তোষবাবুর চোখে ধরা পড়ে যায়। তারপর আজ এখনো পর্যন্ত সুযোগ পায়নি সরিয়ে ফেলার। রাতে পাচার করবার একটা সম্ভাবনা আছে, সেজন্য আজ রাতে আমি নিজে পাহারা দেব। পুলিশ তো সকলের ঘর ও ব্যাগ চেক করেও কিছু পায়নি, তাহলে? সেটাই তো রহস্যরূপ। চোর খুবই চালাক। নকল মূর্তি কিংবা অন্য কোথাও হাতের ছাপ পাওয়া যাবে বলেও মনে হয় না। কোথায় মূর্তিটা লুকিয়ে রেখেছে সেটাই খুঁজে বের করতে হবে। মূর্তিটি না পাওয়া পর্যন্ত সরাসরি কারোর ওপর দোষারোপ করা যায় না। হ্যাঁ, দেখা যাক কি হয়। রাতের খাওয়া দাওয়া মিটিয়ে নিজেদের ঘরে ফিরে এসে আমি চিত হয়ে শুয়ে পড়লাম। অজয় জানালা দিয়ে তখনও চিন্তিত মুখে বাইরের দিকেই তাকিয়েছিল। শুয়ে থাকতে থাকতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল দেখলাম সকাল হয়ে গেছে। অজয় ফ্রেশ হয়ে একদম রেডি। ও কখন ঘুমালো আর কখনই বা জেগে উঠল একদমই বুঝতে পারিনি। অজয় বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, বাড়ি ফিরে অনেকগুলো কাজ আছে। রেডি হয়ে বৈঠকখানায় ঢুকতেই দেখলাম প্রিয়তোষবাবু সোফায় বসে আছেন। অজয় বলে উঠল, গুড মর্নিং। গুড মর্নিং। তবে সেই সঙ্গে একটা ব্যাড নিউজও আছে অজয়বাবু। সেটা কীরকম? আজ সকালে আমার লাইব্রেরি রুমে একটা কাগজ খুঁজতে গিয়ে দেখি আলমারির ভেতরটা কে যেন ঘাঁটাঘাঁটি করেছে। দামি কিছু চুরি যায়নি বটে, তবে একটা চামড়া বাঁধানো ডায়েরি আমি খুঁজে পাচ্ছি না। আলমারিতে চাবি থাকে না? আর কিসের ডায়েরি ছিল সেটা? না, আলমারিতে চাবি দেওয়া থাকে না। আর ডায়েরিটা আমার দাদুর ছিল। বাবার মৃত্যুর পর একই ধরনের মোট দুটো ডায়েরি আমি হাতে পেয়েছিলাম। আপনাকে তো আগেই জানিয়েছি, দাদু তিরুপতি সান্যাল ব্যবসায় প্রভূত উন্নতি করেছিলেন। তার সঙ্গে আমার দাদুর শিকারের খুব নেশা ছিল। মাঝে মধ্যেই বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়তেন শিকারে। শিকার নেশা হলেও বেশ দক্ষ শিকারী ছিলেন আমার দাদু। অব্যর্থ নিশানার জন্য বিশেষ খ্যাতিও অর্জন করেছিলেন। ভারতের বিভিন্ন জঙ্গলে তিনি ঘুরে বেরিয়েছিলেন। অর্জন করা সেই সমস্ত অভিজ্ঞতাগুলো তিনি এই ডায়েরিতে লিপিবদ্ধ করতেন। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, একটা ডায়েরি মিসিং হয়েছে বটে, তবে এই রকম আরেকটি ডায়েরি আমার শোবার ঘরের আলমারিতে রাখা আছে। আমার ছেলে মেয়ের কেউ পড়বার জন্য হয়তো নিয়েছিল, তারপর থেকে সেটা সেইখানেই রয়ে গেছে। চলুন তো লাইব্রেরিটা একবার দেখে আসি। লাইব্রেরি রুমটি একতলার বৈঠকখানার পাশেই। প্রিয়তোষবাবুর সঙ্গে পাশের লাইব্রেরি ঘরে এলাম। যে আলমারি থেকে ডায়েরি গায়েব হয়েছিল
সেখানটা খুব ভালো করে দেখতে লাগলো অজয়। মুখে বলল, বাড়ির কেউ নিয়েছে কি না জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, আমি তো সকলকেই জিজ্ঞাসা করেছি, কেউ নেয়নি বলছে। আমি লাইব্রেরির চারপাশটা চোখ বোলাচ্ছিলাম। এখানকার অন্দরসজ্জাও চমৎকার, প্রচুর বইপত্র আছে। অজয়ের কথায় আমার ঘোর কাটল। আর একটি ডায়েরি আছে বলছিলেন, সেটা কি দেখা যায় একবার? হ্যাঁ, নিশ্চয়ই দেখা যাবে। বলেই তিনি গিয়ে শোবার ঘর থেকে ডায়েরিটা নিয়ে এলেন। ততক্ষণে চা জলখাবার টেবিলে এসে গেছে। যথারীতি সেগুলোর সদ্ব্যবহার করে ডায়েরিটা নিয়ে নাড়াচাড়া করছিল অজয়। পাতার পর পাতা শুধু বর্ণনা। সেগুলো গল্প হিসাবে ছাপালে, রোমহর্ষক গল্প হিসাবে অসাধারণ হবে বলেই মনে হয়। পাতা উল্টে দেখা গেল শেষ অভিজ্ঞতাটা মধ্যপ্রদেশের জঙ্গলের মানুষ খেকো বাঘ শিকারের গল্প। গল্প যেখানে শেষ হয়েছে তারপরেই ছড়া ধরনের কিছু লেখা আছে। ছড়াটি এমন: জিষ্ণু স্বার্থী তথা তুমি ত্রিপুরারি, সুবাশিসে নতশির পুঁজি বংশীধারী, বিন্দু দূতির কৃপা পেলে পাবে ধনমান, প্রকাশ্যে ঐশ্বর্যের আলোয় সন্ধান, মহানন্দার সুরে সুরে সম্মোহিতা রাধিকা, বনমালীর পদে পায় বৈভবের কুঞ্চিকা। এতটুকু দেখার পর অজয় বলল, এই ঘটনাটা গতকাল নিশ্চয়ই ঘটেনি। সেটা সঠিক বলতে পারবো না, তবে পূজার দিনও আলমারি খুলে দেখেছিলাম, সব কিছু ঠিকই ছিল। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে পরে ভাবছি। এখন আপাতত আমরা বেরোচ্ছি, অনেক কাজ বাকি আছে। ডায়েরিটা প্রিয়তোষবাবুকে ফেরত দিয়ে আমরা বেরিয়ে এলাম। প্রিয়তোষবাবুর বাড়ি থেকে ফেরার পথে আমি জিজ্ঞাসা করলাম, গতকাল রাতে কিছু ঘটনা চোখে পড়ল তোর? প্রিয়তোষ বাবুর ছাদের দরজায় তালা থাকে না। গতকাল একটু রাত হতেই আমি ছাদে চলে যাই। ছাদ থেকে বাড়ির চারপাশটা ভালোভাবে লক্ষ্য করা যায়, কিন্তু সারা রাত জেগে তেমন বিশেষ কিছু চোখে পড়ল না। মনে হয় চোর সতর্ক হয়ে গেছে। সকালে মন্দিরের জানলার নিচের মাটিও পরীক্ষা করে দেখেছি, কিন্তু কোনো চিহ্ন নেই। বাগানটাও খুঁজেছি, কিন্তু কোনো হদিশ নেই মূর্তির। খানিক থেমে আবার অজয় বলল, তুই বাড়ি ফিরে যা, আমি আসছি একটু পরে। আমি যথারীতি নিজের বাড়িতে ফিরে এলাম। সারাদিন তার আর কোনো পাত্তা পাওয়া গেল না। রাত 8টার সময় দেখি অজয়ের ফোন। ফোনে ডাক পেয়ে অজয়ের কাছে গিয়ে আমি হাজির হলাম। দেখলাম সে আমাদের আড্ডা ঘরে খাতা কলম নিয়ে কী যেন লিখে চলেছে। আমি বললাম, কিরে, আজকেও কি প্রিয়তোষবাবুর বাড়িতে রাত্রি যাপন করতে হবে নাকি? হ্যাঁ? না, আজকে আর যাব না। আমি না গেলে চোর নিশ্চিন্ত থাকবে। তাছাড়া প্রিয়তোষবাবু ফোনে জানিয়েছেন পুলিশ সবাইকে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। আমি তাকে বলেছি কাউকে না জানিয়ে আজকে রাতের জন্য বিশেষ প্রহরীর ব্যবস্থা করতে। এদিকে কোনো তথ্য পাওয়া গেল? অজয়ের চোখে মুখে যে হাসিটা খেলে গেল সেটা দেখে বুঝলাম মোক্ষম প্রমাণ সে নিশ্চয়ই পেয়েছে। অজয় বলল, আজ সারাদিন অনেকগুলো জায়গায় ঘুরতে হয়েছে, তবে শেষ পর্যন্ত একটি সূত্র আমি হাতে পেয়েছি। কি সূত্র? ধীরে বন্ধু ধীরে, আগামীকালই দেখবি পাখি কেমন ফাঁদে ধরা পড়ে। তবে একটা বিষয়ে খটকা থেকেই যাচ্ছে। বলেই সে চিন্তায় ডুব দিল। আমি আর জোর করলাম না। জানি অজয় এখনই সব কথা খুলে বলবে না। অজয় আমাকে পরদিন খুব সকালে তৈরি থাকার নির্দেশ দিল। পরদিন সকালে সেই মতো প্রিয়তোষবাবুর বাড়িতে এসে পৌঁছালাম। ঠিক সেই সময় প্রিয়তোষবাবুর পিসিমাকে নিয়ে তার পরিচারিকা মাধুরী গাড়িতে উঠতেই যাচ্ছিল। অজয় ছুটে গিয়ে নাটকীয়ভাবে তার সামনে গিয়ে দাঁড়ালো। মাধুরীর দুই হাতে দুটো ব্যাগ ছিল। হাতের ব্যাগ দুটো কেড়ে নিয়ে অজয় বলল, তোমার খেলা শেষ মাধুরী দেবী। সহসা মাধুরী অজয়কে ঠেলে দিয়ে ছুটে পালাতে চেষ্টা করল, কিন্তু সৈনিক অজয়ের হাত থেকে পালানো অত সোজা নয়। মাধুরীকে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসা হলো। মাধুরীর ব্যাগের ভিতর থেকে পাওয়া গেল 1 ফুট লম্বা মহামূল্যবান সেই কৃষ্ণ মূর্তি। সান্যাল পরিবারের বাকি সদস্যরা বৈঠকখানা ঘরেই উপস্থিত হলেন। প্রিয়তোষবাবু তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। এত তাড়াতাড়ি যে সুবর্ণ কৃষ্ণ উদ্ধার করা যাবে তা তিনি ভাবতেই পারেননি। প্রিয়তোষবাবু বললেন, অজয়বাবু, কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই।
তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমরা সকলে জানতে আগ্রহী যে কিভাবে আপনি চোরকে ধরলেন। প্রথম দিন পারিপার্শ্বিক অবস্থা ও সকলের কথা শুনে আমি বুঝলাম চুরি যাওয়া মূর্তিটি কখনো বাড়ি থেকে পাচার হয়ে যায়নি। এমনকি চোরও বাড়ির মধ্যেই আছে, কিন্তু কাউকে প্রমাণ ছাড়া অপরাধী বলা যায় না। এক্ষেত্রে সরাসরি প্রমাণ সংগ্রহ করা খুবই কঠিন ব্যাপার। তারপর ভাবতে লাগলাম মূর্তিটা কোথায় লুকিয়ে রাখতে পারে। সারা বাড়ি তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি সেটা। সকলের সঙ্গে কথা বলে তাদের ঠিকানাটা সংগ্রহ করলাম। তারপর সারা দিন ধরে বিভিন্ন জায়গায় ফোর্স কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করতে লাগলাম। কাজের লোক থেকে শুরু করে সান্যাল পরিবারের লোক সবাই আমার সন্দেহের তালিকায় ছিল। এক এক করে খোঁজ নিতে নিতে একটি করে নাম বাদ দিতে থাকি। শেষে যে তথ্যটা আমি পেলাম তাতে ধোঁয়াশা অনেকটা কেটে গেল। মাধুরীর ঠিকানায় খোঁজ নিতে গিয়ে জানলাম মাধুরীর স্বামী পার মাতাল, জুয়ারি। ছোটোখাটো চুরির কেসে জেলেও খেটেছে কয়েকবার। মদের নেশা আর জুয়া খেলাতেই আয় করা সব টাকা উড়িয়ে দেয়। তার জুয়ারি বন্ধুদের কাছে শুনলাম সম্প্রতি বেশ কিছু টাকা ধার করেছিল সে। কারণ জিজ্ঞাসা করায় বলেছিল শ্রীকৃষ্ণের মূর্তি গড়াবে, তার দোয়াতেই নাকি সৌভাগ্যের সূচনা হবে, তখন সব ধার দেনা শোধ দেবে। আগেই দেখেছিলাম নকল মূর্তিটি ধাতুর তৈরি, তাই মাধুরীদের বাড়ির আশেপাশে খোঁজ নিলাম ওই ধরনের ধাতব মূর্তি কোথায় তৈরি হয়। 3টি জায়গার খোঁজ পেলাম যেখানে ওই ধরনের ধাতব মূর্তি বানানো হয়। ঘুরতে ঘুরতে এক জায়গায় জানলাম একটি লোক একটি ছবি দেখিয়ে কৃষ্ণ মূর্তি তৈরি করতে দিয়েছিল। মাধুরীর স্বামীর একটা ছবি আমি সংগ্রহ করেছিলাম, সেটা দেখাতেই সে চিনতে পারল। আমার ধারণা আগের বছরগুলিতে যখন মাধুরী এই বাড়িতে এসেছিল তখনই সোনার কৃষ্ণ মূর্তির ব্যাপারে জেনে থাকবে, আর মূর্তির ছবি সংগ্রহ করে স্বামীর সঙ্গে মিলে পরিকল্পনা করে মূর্তি বদলে চুরি করবে। এরপর মাধুরীর দিকে তাকিয়ে বলল, কি ঠিক বলছি তো? মাধুরী জবাব দেয় না, রাগে লজ্জায় মুখ নিচু করে বসে থাকে। আমি বললাম, অজয়, এই তাহলে মূর্তিটা কোথায় লুকানো ছিল? এই কেসে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কোথায় লুকোনো আছে সে সম্বন্ধে আমিও বিভ্রান্ত হয়ে যাই। পরে ঠান্ডা মাথায় চিন্তা করি। প্রিয়তোষ বাবুর পিসিমার ঘরে যে খাটটি আছে সেটি বহু পুরনো দিনের তৈরি। এই ধরনের খাটে মূল্যবান জিনিস লুকানোর জন্য গুপ্ত কুঠুরি থাকত। সেই সম্ভাবনার কথা মাথায় আসতেই রহস্য অনেকটা পরিষ্কার হয়ে গেল। এবার প্রিয়তোষ বাবুর পিসিমা মুখ খুললেন। হরে কৃষ্ণ, আমি এই বিষয়ে একটা কথা জানাতে চাই। মাধুরী আর যাই করুক, আমার যত্নে ওর কোনো ত্রুটি নেই। সুখ দুঃখের অনেক কথাই ও আমাকে বলতো। আমি ওর কাছে পুরনো দিনের গল্প করার সময় ওই ঘরের খাটের গুপ্ত কুটুরির কথা বলেছিলাম, এমনকি কিভাবে খুলতে হয় সেটাও দেখিয়েছিলাম। স্বর্ণকৃষ্ণের কথাটা ও জানতো, তবে আমি গুণাক্ষরেও টের পাইনি যে এই অসৎ কাজ ও করেছে। হায় নন্দদুলাল, এ তুমি কি করলে? মাধুরী এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে মাধুরী বলতে লাগলো, সংসারের অভাব কিছুতেই মেটাতে পারছিলাম না। স্বামীর মাতলামি দিন দিন বাড়ছিল। স্বর্ণকৃষ্ণের কথাটা জানার পর অভাব মেটানোর জন্যই আমার চুরির কথাটা মাথায় আসে। ভেবেছিলাম কেউ বুঝতে পারবে না, কিন্তু আর হলো না। আসল মূর্তির সঙ্গে নকল মূর্তির রঙের সামান্য ফারাক তো আছেই। তাছাড়া ছবি দেখে সঠিক উচ্চতা বা ওজন ঠিক করতে পারেনি। তারপর প্রিয়তোষ বাবুর দিকে তাকিয়ে বলল, আসামি আপনার সামনে আছে, আপনি পুলিশের হাতে তুলে দেবেন কিনা সেটা আপনার ইচ্ছা। মাধুরী অভাবের তাড়নায় এই দুষ্কর্ম করে ফেলেছে। এই কাজের জন্য সে অনুতপ্ত। সৌভাগ্যের প্রতীক আমি ফিরে পেয়েছি, এই যথেষ্ট। আর কোনো পুলিশি ঝামেলা আমি চাই না। এই সময় অজয় জনার্দনকে বলল, তোমার হাতে বাঁধা মাদুলিগুলি কোন গুণিনের কাছ থেকে নিয়েছো? ভালো কাজ দেয়, তাই না? হ্যাঁ বাবু, বেশ ভালো কাজ দেয়। কালীগুণিন দিয়েছেন ওই মন্ত্রপুত মাদুলিগুলি। অজয় পকেট থেকে একটা মাদুলি বের করে বলল,
আরে এটা বোধহয় তোমার, আমি কুড়িয়ে পেলাম। হ্যাঁ, এটা তো আমারই। তাহলে এবার বলো, প্রিয়তোষবাবুর লাইব্রেরি থেকে ডায়েরি কেন সরালে? ধরা পড়ে গিয়ে জনার্দনের মুখটা কাঁচুমাচু হয়ে উঠল। বেশ খানিকক্ষণ চুপ থাকার পর সে বলল, বাবু, টাকার লোভে পাপ কাজ করে ফেলেছি বাবু, আমাকে ক্ষমা করে দেন বাবু, আমাকে ক্ষমা করে দেন। কার নির্দেশে এই কাজ করেছো তুমি? জনার্দন পাংশু মুখে প্রিয়তোষবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার বন্ধু প্রতাপ রায় চৌধুরীর নির্দেশে। তিনি আমায় টাকা দিয়েছিলেন বাবু। প্রতাপ কেন এই কাজ করাবে? আপনার দাদুর ডায়েরি চুরি আর সুবর্ণ কৃষ্ণ চুরির ঘটনা এক আশ্চর্য সমাপতন বলা চলে। দুটো ঘটনার মধ্যে যোগসূত্র আছে কি না সেটা আমায় ভাবিয়ে তুলেছিল, কিন্তু তদন্ত করতে গিয়ে ডায়েরি চুরির জায়গা থেকে একটি মাদুলি আমি কুড়িয়ে পাই, যেটা ছিল আপনার নতুন কাজের লোক জনার্দনের। আমি লক্ষ্য করেছিলাম ওর বাহুতে এরকম আরও কয়েকটি মাদুলি বাঁধা আছে। সেই জন্য ওকে চাপ দিতেই আসল সত্য উন্মোচন হলো। জনার্দন রান্নাঘরে লুকিয়ে রাখা ডায়েরি বের করে আনল। প্রিয়তোষবাবু অবশ্য জনার্দনকেও তখনই তাড়ালেন না। প্রিয়তোষবাবুর বন্ধু প্রতাপবাবুর ডায়েরি চুরির উদ্দেশ্যও বোঝা গেল না। প্রিয়তোষবাবু দুঃখ প্রকাশ করে বললেন, ছি ছি ছি, প্রতাপ শেষ পর্যন্ত এই কাজ করাতে পারলো। সুবর্ণকৃষ্ণ উদ্ধার হলো। প্রিয়তোষবাবুর কাছ থেকে ডায়েরি দুখানা অজয় চেয়ে নিয়ে এসেছিলেন বাড়িতে। দুদিন পরে একদিন দুপুরে সেই দুখানা ডায়েরি হাতে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে পাতা উল্টোতে থাকলো। কী রহস্য লুকিয়ে আছে এর মধ্যে যে চুরি করার দরকার হলো? ডায়েরিতে মলাট সমেত সবটুকু পরীক্ষা করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। চুরি যাওয়া ডায়েরির লেখাগুলো নিছক শিকারের অভিজ্ঞতা। অজয়ের বেশ ইন্টারেস্টিং লাগলো। যেই ডায়েরিটা চুরি যায়নি সেই ডায়েরির শেষ শিকারের কাহিনীটাতে। এতক্ষণ ডায়েরির পাতায় মনোনিবেশ করে থাকা অজয়কে আমি বিরক্ত করিনি, কিন্তু এবার বেশ অধৈর্য হয়েই বললাম, কী রে অজয়, এই সুবর্ণকৃষ্ণের রহস্য তো উদ্ঘাটন করলি, এখন তবে ডায়েরি নিয়ে বুঁদ হয়ে রইলি কেন? হ্যাঁ? আমার প্রশ্নের জবাবে অজয় মুখ তুলে চাইল, বলল, কী কারণে ডায়েরিটা চুরির দরকার হলো সেই রহস্য যতক্ষণ না সমাধান করি ততক্ষণ আমার শান্তি নেই। আমিও অজয়ের এই অভ্যাসের সঙ্গে পরিচিত। নিগুড় সত্যের সন্ধানে দিনরাত এক করে পরিশ্রম করতে সে পিছু পা হয় না। এবার অজয় উৎসাহের সঙ্গে বলল, দেখ, মনে হচ্ছে একটা ক্ষীণ সূত্র আবিষ্কার করতে পেরেছি। কীরকম শুনি? অজয় আমার দিকে ডায়েরির পাতা খুলে এগিয়ে দিল। দেখলাম শেষ শিকার কাহিনীর বর্ণনা। আমাকে অবাক হতে দেখে অজয় বলল, পুরোটা পড়ে দেখ একবার, তারপর বলছি। আমিও পড়তে শুরু করলাম। তিরুপতিবাবু বর্ণনাতে যা লিখেছেন তার কিছুটা তুলে ধরলাম। যখন আমি আর আমার দুই সঙ্গীকে নিয়ে মধ্যপ্রদেশ রাজ্যের একটি অখ্যাত স্টেশনে এসে পৌঁছালাম, তখন সন্দেহ হয় বন দপ্তরের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। সেই গাড়িতে বন বাংলোয় পৌঁছতে প্রায় রাত্রি 8টা বেজে গেল। বন দপ্তরের বড় কর্তা প্রদীপবাবু আমাদের জন্য অধীর আগ্রহে বসেছিলেন। বন দপ্তরের বড় কর্তা প্রদীপ সেন ছিলেন আমার বিশেষ বন্ধু। কর্মসূত্রে মধ্যপ্রদেশের এই অঞ্চলে থাকলেও কলকাতা ছিল তার মাতৃভূমি, তাই যোগাযোগ ভালোই ছিল। তার ডাকেই সেই সুদূর বাংলা থেকে আমরা এখানে এসেছি। জঙ্গলি হিংস্র বাঘের শিকার আমাদের আগমনের উদ্দেশ্য। আমার সঙ্গে আছে রতন চৌধুরী আর শৈবাল তপাতার। আমরা একসঙ্গে অনেক শিকার অভিযানে গিয়েছি। জঙ্গলের এই অংশ জুড়ে আদিবাসীদের বসবাস। কাছাকাছি অঞ্চলে হীরের খনি আছে। অনেকেই হীরের খনিতে কাজ করে। তবে এই সময় এমন একটি বিভীষিকার আবির্ভাব হয়েছে, তাতে আদিবাসীরা অতিষ্ঠ হয়ে বন দপ্তরের সাহায্য প্রার্থনা করেছে। হিংস্র নরখাদক বাঘের হাতে বেশ কয়েকজন প্রাণ দিয়েছে। কখন কোন সময় আক্রমণ হয় সেজন্য সকলে তটস্থ হয়ে আছে। স্থানীয় বন দপ্তরের শিকারীরা ব্যর্থ। রাতে টুকিটাকি আলোচনা সেরে নিয়ে বন মোরগের মাংস আর লুচি দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম।
এখানে আসার আগে শুনেছিলাম ভয়ানক জঙ্গলের কুটিল রূপের কথা, কিন্তু বহু অভিজ্ঞতার কারণে আমরা সেই ভয় কাটিয়ে এসেছি। পরদিন সকাল থেকেই গোটা গ্রামের আদিবাসী মানুষদের সঙ্গে কথা বললাম। কথায় কথায় মানুষ খেকোর বিচরণ ক্ষেত্র সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তৈরি করলাম। সেই অনুযায়ী ফাঁদ পাতলাম। একটা মহিষের বাচ্চাকে টোপ হিসাবে রেখে মাচা বাঁধলাম গাছের ওপর, কিন্তু পরপর দুরাত অপেক্ষা করে কেটে গেল, তবু ফাঁদে পা দিল না বাঘটি। এত চতুর প্রাণী আমি আগে দেখিনি। তৃতীয় দিনে সকলে অধৈর্য হয়ে উঠল। তৃতীয় রাতে তখন মধ্যরাত্রি। আগের রাতগুলোতে জেগে কাটিয়ে শরীর বেশ ক্লান্ত ছিল, সেজন্য একটু যেন ঢুরুনি ধরেছিল। খস খস শব্দে চমকে উঠলাম। মহিষের বাচ্চাটা অস্থির হয়ে উঠেছিল। রাইফেল বাঁকিয়ে প্রস্তুত হওয়ার আগেই জঙ্গল ফুঁড়ে বিকট হুঙ্কারে লাফিয়ে এলো বিরাট একটা বাঘ। আমরা 3টে মাচায় 3 জন ছিলাম। বাঘ লাফ দিয়েছিল শৈবাল দত্তের মাচা লক্ষ্য করে। যদিও মাচা পর্যন্ত বাঘটি লাফিয়ে পৌঁছালো না, কিন্তু অপ্রস্তুত অবস্থায় চমকে ভয় পেয়ে শৈবাল মাচা থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। তারপরেই একটা মানুষের গগন বিদারী মরণ আর্তনাদ শোনা গেল। ততক্ষণে আমাদের বাকি 2 জনের রাইফেল গর্জে উঠেছে, পরপর 3 বার। নরখাদকের গায়ে গুলি লাগতেই গঙ্গাতে গঙ্গাতে সেটা মাটিতে পড়ে গেল। চাঁদের আলোয় তখন পড়ে আছে 2টি লাশ, একটি মানুষের আর একটি পশুর। ভোরবেলা খবর পেয়ে আদিবাসীদের গ্রাম থেকে লোকেরা এসে লাশগুলো তুলে নিয়ে গেল। শৈবালের মৃত্যু আমাকে খুবই কষ্ট দিয়েছিল। আমরা এতদিনের অভিজ্ঞতায় এমন মর্মান্তিক দৃশ্য বা ঘটনা আগে দেখিনি। শৈবালের মৃত্যুর জন্য বন দপ্তরের প্রদীপবাবুও আফসোস করলেন, তবে কাজের জন্য উপহার কম পেলাম না। আদিবাসীদের সর্দার গ্রামকে বাঁচানোর মূল্যস্বরূপ আমাদের 2 জনকে মোট 4টি মহামূল্যবান হিরে উপহার দিয়েছিলেন। কিন্তু আমার মন দুঃখে ভারাক্রান্ত হয়ে রইল। আমরা 3 বন্ধু ছিলাম হরিহর আত্মা। শৈবালের মৃত্যু বন্ধুত্বের মূলে কুটিরাঘাত করল। রতনও মনমরা হয়ে গেল। যেখানেই যেতাম 3 জনে একসঙ্গে যেতাম। এখন সমস্ত কিছু ছাড়কার হয়ে গেল। কলকাতায় ফিরে স্থির করলাম আর কোথাও শিকারে যাব না। কিছুদিন পর রতন বাড়িতে এসে হাজির হলো। শৈবালের 3 কুলে কেউ ছিল না, তাই তার পরিবারকে সাহায্য করতে হয়নি। রতন নিজেও অকৃতদাস ছিল, তবে সে জানালো ওই কোটি টাকার হিরেগুলি হাতানোর জন্য তার ভাইপোরা উঠে পড়ে লেগেছে। যে কোনো দিন সে খুন হতে পারে, তাই সে ঠিক করেছিল হিরেগুলো আমার কাছে গচ্ছিত রাখবে। আমিও তাই সমস্ত হিরেগুলো ভগবানের চরণে সমর্পণ করলাম, যাতে সেগুলোর ওপর কেউ লোভ করতে না পারে। এতটা পড়ে আমি অজয়ের দিকে তাকালাম। অজয় বলল, কি বুঝলি? তুই কি বলতে চাইছিস যে হিরেগুলোর সঙ্গে ওই কৃষ্ণমূর্তির কোনো যোগ আছে? যদিও সবটাই আমার আন্দাজ, হিরেগুলো থাকতে পারে অথবা সেগুলোর সন্ধান। পরের কৃষ্ণ বন্দনা লেখার কারণ হয়তো সেটাই। কৃষ্ণ বন্দনা আমি আবার পড়ে দেখলাম, জিষ্ণু সারথি তথা তুমি ত্রিপুরারি, সুবাশিসে নত শিরে মুজি বংশীধারী, বিন্দু দূতির কৃপা পেলে পাবে ধনমান, অপ্রকাশ্য ঐশ্বর্যের আলোয় সন্ধান, মহানন্দার সুরে সুরে সম্মোহিতা রাধিকা, বনমালীর পদে পায় বৈভবের কুঞ্চিকা। এই সময়ের মধ্যেই অজয় প্রিয়তোষবাবুকে ফোন করল। প্রিয়তোষবাবু সন্ধ্যাবেলা বাড়িতে আসবার জন্যই আমন্ত্রণ জানালেন। কথা মতো সন্ধ্যায় আমি আর অজয় প্রিয়তোষবাবুর বালিগঞ্জের বাড়িতে এসে উপস্থিত হলাম। প্রিয়তোষবাবু খুবই আনন্দিত ছিলেন। চা পান করতে করতেই বললেন, কি কথা যেন জিজ্ঞাসা করবেন বলছিলেন? আপনার দাদু গুপ্তধন রেখে গেছেন, এরকম কথা শুনেছেন কখনো? বাবার মুখে শুনেছিলাম বটে। শিকারে গিয়ে সেখান থেকে বেশ কিছু মূল্যবান জিনিস দাদু সংগ্রহ করে এনেছিলেন। তবে দাদুর মৃত্যুর পর সেগুলো কোথায় রেখে গেছেন তা কেউ জানে না।
আমার মনে হচ্ছে আপনার দাদুর এই ডায়েরিতে তিনি সেই গুপ্ত সম্পদের হদিশ রেখে গেছেন। তারপর ডায়েরির লেখাটা পড়তে বলল। প্রিয়তোষবাবু সমগ্র লেখাটি পড়ে নিয়ে বললেন, এইবার বুঝেছি প্রতাপ কেন ডায়েরি চুরি করতে চেয়েছিল। অজয় জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তোষবাবু আবার বলে উঠলেন, এই প্রতাপ হলো রতন চৌধুরীর বড় ভাইপোর ছেলে। কোনোভাবে সে রতন চৌধুরীর হীরের কথা জানতে পেরেছিল এবং ডায়েরিতে কোনো গোপন সংকেত থাকতে পারে আন্দাজ করেই সেটা সরিয়ে ফেলতে চেয়েছিল। আপনি অনুমতি দিলে সেই লুকোনো সম্পদ উদ্ধারের চেষ্টা করতে পারি আমি। এতে আমার আর কি আপত্তি থাকতে পারে, বরং গুপ্তধন পেলে শ্রীবৃদ্ধি হবে। সেই দিন প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিনটি অজয় পুরোটা সময় চিন্তামগ্নভাবেই কাটালো। আমি রাতে জানতে চাইলাম, কিরে, হেয়ালি ছড়ার মানে কিছু উদ্ধার করতে পারলি? মনে হয় কি ইঙ্গিত করতে চাইছে সেটা অনুমান করতে পেরেছি। আমি উৎসুক্য প্রকাশ করলেও অজয় ব্যাখ্যা দিল না। বলল, কাল সকালে প্রিয়তোষবাবুর বাড়ি যেতে হবে, রেডি থাকবি। যথারীতি পরের দিন সকালে আমরা দুজনে হাজির হলাম। অজয় প্রিয়তোষবাবুকে বলল, আপনার সুবর্ণ কৃষ্ণকে একবার আমার হাতে দিতে হবে। ওর ভিতরে কি গুপ্তধন আছে নাকি? সেটাই দেখার বিষয়। আমাদেরকে নিয়ে প্রিয়তোষবাবু চললেন ঠাকুর ঘরে। বাড়ির অন্যান্য সদস্যরাও ভিড় জমালেন সেথায়। স্বর্ণকৃষ্ণ হাতে নিয়ে অজয় বলে চলল, তিরুপতিবাবু ডায়েরিতে লিখেছেন হীরাগুলো তিনি ভগবানের চরণে উৎসর্গ করেছেন। আবার কৃষ্ণ বন্দনার ছড়ায় যা লিখেছেন সব নামগুলি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের অংশ, যেমন বিষ্ণু সারথী, বংশীধারী, ত্রিপুরারি, বিন্দুদূতি, এই সবগুলি শ্রীকৃষ্ণের নামের সমার্থক। শ্রীকৃষ্ণের বাসীর নাম হল মহানন্দা। হেয়ালিটার বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় শ্রীকৃষ্ণের পূজাতেই ধনমান বাড়বে আর অপ্রকাশ্য ঐশ্বর্যের অর্থাৎ গুপ্ত সম্পদের আলোয় অর্থাৎ ঘরের সন্ধান পাওয়া যাবে। হেয়ালিটার বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় শ্রীকৃষ্ণের পূজাতেই ধনমান বাড়বে আর অপ্রকাশ্য ঐশ্বর্যের অর্থাৎ গুপ্ত সম্পদের আলোয় অর্থাৎ ঘরের সন্ধান পাওয়া যাবে। তারপরে আবার বলা হয়েছে বনমালীর পদে পায় ভৈরবের কৃষ্ণিকা, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে এমন কিছু আছে যা গুপ্তধনের গুপ্তদ্বার। আমার মনে হয় মুরারির বাঁশরিটাই গুপ্তধনের চাবির কাজ করবে। বলতে বলতে সে মূর্তির পায়ের নিচের দিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকলো। একটা খাঁজ কাটা গর্ত খুঁজে পেয়ে অজয় বেশ উৎফুল্ল হয়ে উঠল। আমাকে বলল, দেখ অরূপ, যেমনটা আমি বলেছিলাম ঠিক তেমনই দাগ এটা। এবার কৃষ্ণের হাতের বাঁশিটা খোলা যায় কিভাবে তা দেখতে হবে। খুব মনোযোগ সহকারে বাঁশিটা নাড়াচাড়া করতে করতে একটু উপরের দিকে ঠেলা দিতে বাঁশি খুলে এলো। উপস্থিত সকলে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিল কি ঘটে তা দেখার জন্য। মূর্তির হাতের বাঁশি অজয় হাতে নিতেই সকলে খুশি হলো। এবার অজয় সেই বাঁশি বা মুরালির একটি প্রান্ত সেই গর্তে বসানোর চেষ্টা করল, কিন্তু খাপে খাপ মিলল না। অজয় চেষ্টার কোনো ত্রুটিই করল না। অপর প্রান্ত চেপে দিতেই খাপে খাপে এঁটে গেল। কয়েক পা উল্টো দিকে ঘোরাতে মূর্তির একটি অংশ খুলে বেরিয়ে এসে নলাকার ফাঁপা অংশ দেখা গেল। সকলের কৌতূহল, ভিতর থেকে কি হিরে বেরিয়ে আসবে? কিন্তু না, হিরে বেরোলো না। তার বদলে বেরিয়ে এলো একটি পাকানো কাগজ। প্রিয়তোষবাবু হতাশ সুরে বললেন, হিরে নেই। বাড়ির সদস্যরাও নিরাশ হলো। আমি অজয়কে বললাম, কিসের কাগজ রে এটা? অজয় কাগজটা মেলতে মেলতে জবাব দিল, মনে হচ্ছে আরেকটি সংকেত। সত্যি কাগজটাতে চোখ বুলিয়ে দেখি তাতে লেখা আছে বৈরাগী, আকুল, নীলকণ্ঠ। তারপর একটি ছক কাটা আছে যাতে 9টি ঘর আছে। ছকটির 3টি
উলম্ব সারির মধ্যে দিয়ে প্রথম সারির সবচেয়ে উপরের ঘরটিতে লেখা আছে 53, মাঝের ঘরে 9 এবং নিচের শেষের ঘরটিতে 47, দ্বিতীয় সারির মাঝের ঘরে 18, শেষ সারির সর্বনিচের ঘরে 26। লেখাগুলি দেখে আমার কোনো কিছুই বোধগম্য হলো না। এদিকে অজয়ের দিকে তাকিয়ে দেখলাম ধাঁধার সমাধানে একাগ্র হয়ে চিন্তা করে চলেছে। প্রিয়তোষবাবুর কথায় তার চিন্তার জাল ছিন্ন হলো। প্রিয়তোষবাবু বলছিলেন, কতদিন যে অপেক্ষা করতে হবে কে জানে। আমায় 2-1 দিন সময় দিন, হেয়ালিটি নিশ্চয়ই সমাধান করব। সেদিন সেখান থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে এলাম। হেয়ালি লেখা কাগজটা অবশ্য প্রিয়তোষবাবুকে দিয়ে এসেইছিলাম। পরদিন অজয় আড্ডার ঘরে বসে মোবাইলে তুলে আনা হেয়ালির ছবিটা দেখছিল। আমি তার পাশে গিয়ে বসলাম, জিজ্ঞাসা করলাম, কিরে, কিছু বুঝতে পারলি? অনেকটা স্পষ্ট হয়ে গেছে। একটা জায়গায় এসে থেমে গেছি। যতটা বুঝেছি তার সঙ্গে এবার বাস্তবে কতটা মেলাতে পারবো সেটাই দেখার। আমার জানার ইচ্ছে থাকলেও জানতাম অজয় এখন কিছুই জানাবে না। বেলার দিকে দুজনে বালিগঞ্জে প্রিয়তোষবাবুর বাড়িতে গিয়ে দেখলাম সেখানে প্রতাপ চৌধুরী নামের লোকটি উপস্থিত। লোকটির দিকে ভালো করে দৃষ্টি ফেলতেই বুঝলাম লোকটি ভীষণ ধূর্ত স্বভাবের। শুনলাম তিনি নিজ কৃতকর্মের জন্য প্রিয়তোষবাবুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। প্রিয়তোষবাবু উদার প্রকৃতির লোক, তিনিও ক্ষমা করে দিয়েছেন। অজয় প্রিয়তোষবাবুকে বলল, আপনার ঠাকুর ঘরে একবার যেতে হবে। সবাই মিলে চললাম দোতলার ঠাকুর ঘরে। অজয় ঠাকুর ঘরের দেওয়ালে রাখা লক্ষ্মীনারায়ণের বড় ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। একটু এদিক ওদিক টানাটানি করলো যাতে ছবিটা সরানো যায়। আমি এগিয়ে গিয়ে তাকে সাহায্য করলাম। ছবিটা সরাতেই তার নিচে দেখা গেল ছক্কাটা পাথর বসানো অংশ। সকলেই অবাক বিস্ময়ে দেখতে লাগলো অজয় কি করতে চায়। পাথরের মতো অংশটা লক্ষ্য করলে বোঝা যায় আলাদা আলাদা মোট 9টি ঘর আছে সেখানে। আবার মনে পড়ে গেল হেয়ালি লেখা কাগজটিতে ছকের ঘর সংখ্যা ছিল 9টি। অজয়কে সে কথা বলতেই যাচ্ছে ঠিক তখনই লক্ষ্য করলাম ছক্কাটা পাথরের ঘরগুলোতে সে চাপ দিচ্ছে। একটা চাপা উত্তেজনা সকলের মধ্যেই ছিল। সকলে কয়েক মিনিট রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। অজয় পাথরগুলোতে চাপ দেওয়ার পর হাত সরাতেই চাপা গুড়গুড় শব্দ শোনা গেল। পাথর বসানো অংশটা যেন সরে গিয়ে গুপ্ত কুঠিরের দেখা মিলল। প্রিয়তোষবাবুর মুখ থেকে বেরিয়ে এলো একটা কথা, গুপ্তধন। অজয় মোবাইলে টর্চ জ্বেলে কুঠিরের ভিতর থেকে বের করে আনলো সুদৃশ্য একখানা বাক্স। অজয় বাক্সখানা প্রিয়তোষবাবুর হাতে দিল। উত্তেজনায় প্রিয়তোষবাবু কাঁপছিলেন। কাঁপা কাঁপা হাতে বাক্স খুলতেই 4টি হিরে 2টি চোখ ধাঁ দিয়ে দিল। বাড়ির সকলেই ঠাকুর ঘরের সামনে ভিড় জমিয়েছিল। এর মধ্যেই হঠাৎ প্রতাপ চৌধুরী বাক্সটা নিজের হাতে নিয়ে দেখতে লাগলেন। তারপর হঠাৎ পকেট থেকে একটা রিভলভার বের করলো। আমাদের দিকে রিভলভার তাক করে বলল, এই খবরদার, খবরদার, কেউ নড়বেন না। যে এগোবে সেই কিন্তু মরবে। বলতে বলতে হাতের বাক্সটা বগল দাবা করে নিয়ে দরজার দিকে গেল। বাড়ির সব সদস্যদের দিকে রিভলভার তাক করতেই সবাই ভয়ে আর্তনাদ করে উঠল। প্রতাপ চৌধুরী চেঁচিয়ে বলল, আমি গাড়িতে না ওঠা পর্যন্ত কেউ নিচে নামবে না। বলে সে নিচে নেমে গেল। পাশে দাঁড়ানো অজয় তড়িৎ গতিতে দৌড়ে গিয়ে অদ্ভুত মিলিটারি কায়দায় নিচে লাফিয়ে পড়ল। তার চালচলন তখন হিংস্র সাপদের মতন। প্রতাপ চৌধুরী তখন গাড়িতে উঠতেই যাচ্ছিল। অজয় তাল বুঝে মোক্ষম খুশিতে প্রতাপকে কাবু করল। অসাবধানতাবশত রিভলভার থেকে একটি গুলি ফসকে বেরিয়ে গেল। সেই গুলিটা অবশ্য কারোর গায়ে লাগলো না। হিরেগুলো ফিরে পেয়ে প্রিয়তোষবাবু অজয়কে অশেষ ধন্যবাদ জানালো। ক্ষমা চাইবার পরও মানুষ কিভাবে বিশ্বাসঘাতকতা করে সেটা প্রতাপবাবুকে না দেখলে বোঝা যেত না। তারপর কয়েকটা দিন কেটে গেছে। উপযুক্ত পারিশ্রমিকের সঙ্গে অঢেল প্রশংসাও জুটেছে। এক বিকেলে গঙ্গার ঘাটে বসে এক ফাঁকে অজয়কে জিজ্ঞাসা করলাম, কিভাবে বুঝলি যে গুপ্তধন ওই জায়গায়ই আছে? দেখ, দ্বিতীয় হেয়ালি ধাঁধায় লেখা ছিল 1 বৈরাগী, 2 আকুল, 4 নীলকণ্ঠ। এখন লক্ষ্য করলাম সংখ্যা অনুযায়ী লেখাগুলো থাকলেও 3 সংখ্যাটি নেই। আরেকটু চিন্তা করতেই বুঝলাম 1
বৈরাগীর 1 নম্বরের অক্ষর বই। 2 আকুলের 2 নম্বরের অক্ষর কু। 4 নীলকণ্ঠের 4 নম্বরের অক্ষর দন্তের নয় ঠ। একসাথে হয় বৈকুণ্ঠ। আর লক্ষ্মী নারায়ণের থাকার জায়গাকে বলা হয় বৈকুণ্ঠ। তখনই বুঝলাম ছবির ওই স্থানটি হলো ধাঁধার উল্লিখিত স্থান। তোকে বলেছিলাম যে একটা খটকা আছে। আমাকে ভাবাচ্ছিল ছক কাটা ঘরে লেখা সংখ্যাগুলো। কেন সংখ্যাগুলো ওইভাবে লেখা হয়েছে তার কোনো উত্তর পাচ্ছিলাম না। শেষে যখন দেয়ালে ছক কাটা পাথর দেখলাম, চট করে মাথায় এলো কাগজের লেখা সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত আছে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো পরপর টিপলে কেমন হয়? অর্থাৎ কাগজের ছকে যে ঘরে 18 লেখা ছিল, পাথরের তৈরি ছক কটায় সেই ঘরটি 1 নম্বর চাপ দিতে হবে। যেহেতু 2 সংখ্যাটি আছে 26 লেখা ঘরে, তাই দ্বিতীয়বার কাগজে 26 লেখা ঘরটির সঙ্গে সামঞ্জস্য রেখে পাথরের ঘরে চাপ দিতে হবে। এইভাবে যে সংখ্যা যে ঘরে লেখা আছে সেই অনুযায়ী চাপ দিতে হবে। আসলে জায়গাটা কোড সিস্টেম লকারের মতো ছিল, যেমন ভাবা তেমনই কাজ। আর সেই পরিকল্পনা যে কাজে এসেছে তা তো নিজের চোখে দেখলি। শেষ পর্যন্ত তাহলে প্রিয়তোষবাবু ও তার ভাইয়ের পরিবার হিরেগুলোর বর্তমান মালিক হলেন, হ্যাঁ? নিশ্চয়ই। আর প্রতাপবাবু তো খুবই অন্যায় কাজ করেছেন। ডায়েরিতে লেখা আছে তিরুপতিবাবুর বন্ধু রতনবাবু তার ভাইপোর হাত থেকে বাঁচতে ও বাঁচাতে হিরেগুলো তিরুপতিবাবুকে দেন। তাই প্রতাপ চৌধুরীর দাবির মান্যতা দেওয়া যায় না। কথা শেষ করে সে আবার আকাশের দিকে কবির মতো ভাবুক হয়ে তাকিয়ে রইল।